হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা দশম শ্রেণীর সরল সুদ কষার অঙ্ক করছিলাম। সরল সুদ কষার এর আগের ক্লাস পর্যন্ত 16 অঙ্ক হয়েছিল। আজকে 17 থেকে শুরু করব, ঠিক আছে? আজকে 17 থেকে শুরু করব। তো 17 অঙ্ক যেটা বলেছে, তো 16 অঙ্ক আসলাম চাচা পর্যন্ত হয়েছিল। 17 অঙ্ক বলেছে রেখা দিদি। দেখো, যা সমস্ত অঙ্ক হচ্ছে সমস্ত অঙ্ক আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখে তোমরা তোমাদের সম্পূর্ণ সমাধান করতে পারবে, নিজেদের সমস্যার সমাধান করতে পারবে। তো যদি কোনো প্রবলেম থেকে থাকে, আমাদের করে দেওয়া অঙ্ক কোনো প্রবলেম থেকে থাকে, সেগুলো আমাদের কমেন্টে জানাবে, আমরা পুনরায় আলোচনা করব। বা বইয়ের বাইরে যদি কোনো প্রবলেম থেকে থাকে, টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস, সেই টেলিগ্রামে গিয়ে সেখানে জয়েন হবে। সেখানে জয়েন হয়ে প্রবলেমের পিক নিয়ে দিয়ে দেবে, আমরা সেখানে সলভ করে পাঠিয়ে দেবো টেলিগ্রামের সেই গ্রুপেই, ঠিক আছে? দেখবো অনেকে অলরেডি জয়েন হয়ে আছে। তো আজকে 17 অঙ্ক থেকে শুরু করছি। 17 অঙ্ক বলেছে, যেটা 16 অঙ্কর মতোই অনেকটা, এর আগের ক্লাসে যেটা লাস্ট অঙ্ক করেছিলাম। এখানে বলেছে রেখা দিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি মোট সুদ বাবদ 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? আমরা প্রথমে ধরে নেব প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংক হিসাবেই উল্লেখ করব। যে ব্যাংকের সুদটা প্রথমে বলেছে সেটা প্রথম ব্যাংক, ঠিক আছে? যে ব্যাংকের সুদের হারটা দ্বিতীয় বা শেষে বলেছে সেটা দ্বিতীয় ব্যাংক। টোটাল অর্থ 10,000 টাকা। তাহলে আমরা ধরে নিচ্ছি, প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন, প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা। অতএব দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন, টোটাল যেহেতু 10,000 মাইনাস x টাকা, এটা দ্বিতীয় ব্যাংক, ঠিক আছে? এবার প্রথম ব্যাংকের ক্ষেত্রে দেখো, মোট সুদ বাবদ কত পান বলে দিয়েছে। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল ইজ ইকুয়াল টু x টাকা। আসল মানে পি যেটা, ঠিক আছে? আচ্ছা, সুদের হার কত বলেছে প্রথম ব্যাংকে? সুদের হার 6%। সুদের হার আর ইজ ইকুয়াল টু 6%। আচ্ছা, সময় কত? সময়টাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। সময় টি ইজ ইকুয়াল টু বলেছে 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান। তাহলে এখানে আগের 16 অঙ্কটা প্রতি বছর বলেছিল, এটা 2 বছর পর মোট সুদ পান। তাহলে 2 বছরে মোট সুদ বের করতে হবে। সময় টি ইজ ইকুয়াল টু 2 বছর। অতএব সুদ আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, এক্স ইন্টু 6 ইন্টু 2 বাই 100 এত টাকা ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে 6 দুগুণে 12x বাই 100 টাকা। আচ্ছা, এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে এখানে আসল কত? দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে আসল পি ইজ ইকুয়াল টু 10,000 মাইনাস x টাকা, ঠিক আছে? সুদের হার কত? সুদের হার আর ইজ ইকুয়াল টু, প্রথম ব্যাংকের সুদ 6% বলেছে, দ্বিতীয় ব্যাংকের 7%, আর ইজ ইকুয়াল টু 7%। আচ্ছা, এখানে সময় কত? একই সময়, মানে দুটো ব্যাংকের 2 বছরের টোটাল সুদ। আচ্ছা, আর এক্ষেত্রে সুদ বেরোচ্ছে যেটা, সুদ আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, মানে 10,000 মাইনাস এক্স ইন্টু 7 ইন্টু 2 বাই 100 এত টাকা। এটা সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে 7 দুগুণে 14, মানে 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100 এত টাকা। এইটা আসছে। দুটো ব্যাংকের সুদ আমরা নির্ণয় করলাম। এবার যেটা বলে দিয়েছে দুটো ব্যাংকের সুদ হিসাবে কত টাকা পায় সেটা বলে দিয়েছে। তাহলে আমরা শর্তানুসারে করে সেটার সঙ্গে শর্তানুসারে দুটো ব্যাংকের যে সুদ সেটা যোগাল 1280 করবো। 1280 টাকা মোট সুদ পায় বলেছে, সেখান থেকে সিম্পলিফাই করে এক্সের মানটা নির্ণয় করলেই হবে, ঠিক আছে? এবার দেখো, শর্তানুসারে অতএব শর্তানুসারে এটা হয়ে যাচ্ছে 12x বাই 100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 1280। শর্তানুসারে এইটা হবে অবশ্যই, ঠিক আছে? যেহেতু বলে দেওয়া আছে, তাহলে আমরা লসাগু করবো এখানে, বা এখান থেকে এক্সের মানটা নির্ণয় করবো। 100 লসাগু, এটা আমরা কাটতে পারতাম, ঠিক আছে? কিন্তু কাটাকাটি করলেও কিছুটা কাটাকাটি করতে পারতাম।
এখানে দেখো যদি আমরা নিচে 100টা রেখে দিই আমাদের লসাগু করার সুবিধা হচ্ছে। এর আগের অঙ্কটা আমরা এইভাবে করেছি, মানে দেখতে হবে যে খেয়াল করবে যত দ্রুত সম্ভব শর্ট প্রসেস কীভাবে অঙ্ক করে দেওয়া যায়। অঙ্কটা এমনিতে একটু বড় অঙ্ক, এটা 12x প্লাস, তাহলে কাটাকাটি করলে কিছু ভাবনা চিন্তা করে ক্যালকুলেশন করতে হতো যে ভাগ করতে হচ্ছে, লসাগু করতে হচ্ছে, এখানে কিছু করতে হচ্ছে না, জাস্ট উপরের মানটা অ্যাড হয়ে যাচ্ছে, যেহেতু লসাগু একই, দুটো নিচেই 100 আছে। এটা গুণ করে দিচ্ছি 140000 মাইনাস 14x ইজ ইকুয়াল টু 1280। এটা সিম্পলিফাই করলে মাইনাস 2x প্লাস 14000, হ্যাঁ, is equal to 128,000 বা মাইনাস 2x is equal to 128,000 মাইনাস 140,000, ঠিক আছে। তাহলে এখানে বা মাইনাস 2x is equal to কত হচ্ছে, এটা শূন্য চলে আসছে, শূন্য চলে আসছে, শূন্য চলে আসছে, 8 করে 10, 2 10, 7 × 1, 2 × 3, 3 করে 1 × 4 হচ্ছে। এটা তাহলে এইটা বড় মাইনাস হবে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে x এর মান কত হচ্ছে, বা x is equal to 12,000/2 বা x is equal to 6,000 হচ্ছে, ঠিক আছে। x is equal to 6,000। অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছিলেন, রেখা দিদি প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছিলেন, অতএব দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন, অতএব তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছিলেন, অতএব তিনি দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন মোট 10,000 মাইনাস 6,000 টাকা সমান 4,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে যদি 6,000 এবং দ্বিতীয় ব্যাংকে যদি 4,000 টাকা রেখে থাকেন তাহলে তিনি সুদ বাবদ 2 বছর পর 1,280 টাকা পাবেন, ঠিক আছে। তাহলে প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছিলেন, দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা রেখেছিলেন। এখানে চেয়েছে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন সেটাই আমরা নির্ণয় করে নিয়েছি। এবার দেখো 17 হয়ে গেল, 18 অঙ্ক শুরু করছি। দেখো কি বলছে 18 অঙ্ক। 18 অঙ্ক বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা দেওয়ার 3 মাস পর 3,000 টাকা তুলে দিলেন এবং টাকা তুলে দেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। বছরের শেষে দীপুবাবু সুদ আসলে মোট কত টাকা পাবে নির্ণয় করি। ঠিক আছে, এটা অন্যতম সহজ অঙ্কই হবে। দেখো এটা ব্যাংকটা 5% হারে সুদ দেন। প্রথম ক্ষেত্রে এখানে নির্ণয় করে নাও প্রথমে 3 মাস ইকুয়াল টু কত বছর, বছর নির্ণয় করে নাও। 3 মাস ইকুয়াল টু 3/12 বছর সমান 1/4 বছর। অতএব মানে প্রথম কন্ডিশন যেটা, প্রথম ক্ষেত্রে প্রথমে 15,000 টাকা দিয়েছেন, সুদের হার 5%, 3 মাসের সুদ নির্ণয় করছি। অতএব 15,000 টাকার 5% সরল সুদের হারে, এটা বার্ষিক, ঠিক আছে, সুদের হারে, সেই জন্য আমরা এই সময়টাকেও বছরে ঘুরিয়ে নিয়েছি। 1/4 বছরের সুদ, 1/4 বছরের সুদ কত হবে, হয়ে যাবে 15,000 × 5 × 1/4/100, এত টাকা। দুটো শূন্য কাটলো, এখানে 150কে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 75 হচ্ছে। আচ্ছা, পয়েন্টে চলে আসছে, ঠিক আছে। এটা 2 আর এটা 75, 75 তখন 150 আসছে। তাহলে এইটা কেটে দিলে, আবার কেটে দিলে এটা 37.5 হয়ে যাচ্ছে। 5 5 25, 5 হাত থেকে 2, 5 7 35, 37, 7 হাত থেকে 3, 3 5 15, 3 18, 187.5 টাকা হচ্ছে, ঠিক আছে। এবার বলছে 3 মাস পর 3,000 টাকা তুলে নেয়। তাহলে 3,000 টাকা তুলে নিলে কত পড়ে থাকবে, 3,000 টাকা তুলে নিলে 15,000 থেকে 3,000 তুলে নিলে 12,000 টাকা পড়ে থাকবে, ঠিক আছে। 15,000 থেকে 3,000 টাকা তুলে নিলে 12,000 টাকা পড়ে থাকবে। এবার দেখো, এবার আমরা লিখছি অতএব 12,000 টাকার, এখানে 12,000 টাকার 5% সরল সুদের হারে সেই বাকি পরে 3 মাসের বলেছে 1/4 বছরের সুদ হয়ে যাবে ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে
12,000 ইন্টু 5 এটা 5 ইন্টু 1/4/100 এত টাকা হচ্ছে। এখানে দুটো শূন্য ক্যান্সেল হলো। এবার দেখো এই 4টা নিচে আছে আর এখানে 120 আছে, তাহলে 3 4 12 30 হয়ে যাচ্ছে, 3 4 12 120, ঠিক আছে। তাহলে এখানে 5 আছে, 30 ইন্টু 5 150 হয়ে যাচ্ছে, তাহলে 150 টাকা। এবার এই ক্ষেত্রে মানে পরবর্তী 3 মাসের সুদ এখানে হয়ে যাচ্ছে 150 টাকা, পরবর্তী 3 মাসের সুদ হয়ে যাচ্ছে 150 টাকা, ঠিক আছে। প্রথমে এলো 187 টাকা 50 পয়সা, তারপরে 150 টাকা আসছে। এবার কি বলেছে দেখো, এবার বলেছে তাহলে 3,000 টাকা তুলে নিল, টাকা তুলে নেওয়ার 3 মাস পর তিনি আবার 8,000 টাকা জমা দিলেন, এবার 8,000 টাকা জমা দিলেন। তাহলে প্রথমে 3 মাস এই টাকাটা 15,000 টাকা দিলেন, 3 মাস পর তুলে নিলেন, তাহলে প্রথম 3 মাসের আমরা সুদ পেয়ে গেলাম। তারপর 3,000 টাকা তুলে নিলেন, তুলে নেওয়ার 3 মাস পর আবার জমা দিচ্ছেন, তাহলে পরবর্তী 3 মাসের সুদ পেয়ে গেছি। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদ আসলে কত টাকা পাবে? তাহলে কত সময় পড়ে আছে? 12 মাসে 1 বছর, 3 মাস সেখানে কেটে গেছে, তাহলে 6 মাস পড়ে আছে। তাহলে বাকি 6 মাস ইজিক্যাল টু 6/12 বছর, ঠিক আছে, সমান 1/2 এত বছর হয়ে যাচ্ছে। 6 একে 6, এখানে 2, তাহলে 1/2 বছর হয়ে যাচ্ছে। তাহলে 8,000 টাকা জমা দিয়েছেন, তার মানে 12 আর 8 20,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। 12 আর 8 20,000 টাকা হয়ে যাবে, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। অতএব এখানে লিখে দিতে পারো 12,000 প্লাস 8,000 এত টাকা সমান 20,000 টাকার 5% হারে এত বছরের সুদ সমান এখানে হয়ে যাবে 20,000 ইন্টু 5 ইন্টু হাফ বাই 100 এত টাকা। দুটো শূন্য ক্যান্সেল, এটা 2 দিয়ে হলে 100 হয়ে যাচ্ছে, এটা 500 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 500 টাকা হয়ে যাচ্ছে, 500 টাকা আসছে। তাহলে এবার কি বলেছেন যে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। অতএব বছরের শেষে দীপুবাবু সুদে আসলে পাবেন, অতএব এইখানটা একটা ক্যালকুলেশন করে দিতে পারো যে অতএব 3,000 টাকা যেহেতু তুলে নিয়েছে, 15,000 মাইনাস 3,000 টাকা সমান 12,000 টাকা, এইটা যেহেতু 3,000 টাকা তুলে নিয়েছে। এবার বছরের শেষে দীপুবাবু সুদ আসলে পাবেন, বছরের শেষে দীপুবাবু সুদ আসলে পাবেন কত হচ্ছে, প্রথমত 20,000 টাকা আছে প্লাস তারপরে সুদ 187.5, তারপরে 150, তারপরে 500 টাকা, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 20,000, 500, 600, 700, 837.5 এইরকমই আসছে। দেখো টোটাল করলে, পুরোটা যোগ করলে হয়ে যাবে 20,837.50 টাকা, 20,837.50 টাকা এইটা আসছে। দেখো যোগ করলে এইটাই আসবে, ঠিক আছে, এইটাই অ্যান্সার হচ্ছে। দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো 19-এর অঙ্ক, রহমত চাচার অঙ্ক। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ধার নিলেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা হিসেবে ভাড়া দেন। তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার টাকা থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন? আচ্ছা, 12% হারে 2,40,000 টাকা ধার নিলেন, এটা 1 বছর পর বাড়ি ভাড়া দিচ্ছে। মনে করো বাড়ি তৈরি করতে 1 বছর লাগছে, এবার 1 বছর পর বাড়ি ভাড়া দিচ্ছেন, প্রতি মাসে 5,200 টাকা পাচ্ছেন, তাহলে বছরে পাবেন 5,200 ইন্টু 12 মাসে 1 বছর। এবার আমরা যদি ধরে নিই যে টি বছর বা এক্স বছর পর সুদ সহ শোধ করতে পারবেন, তাহলে আমরা সুদটা যে নির্ণয় করব 2,40,000 টাকার 12% হারে টি বছরের সুদ নির্ণয় করলাম, তার সঙ্গে আসলটা যোগ করতে হবে, কারণ সুদ আসলে শোধ করবে, ঠিক আছে। তাহলে সুদ আসল যোগ করলাম, আর এই দিকটা ডান দিকের সঙ্গে কী সমান হবে? 5,200 ইন্টু 12। এখানে কিন্তু 1 বছর পর যদি আমরা টি বছরের ওখানে সুদটা খাটে, টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে সুদ, সেই টাকা সুদ চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে, সুদ দিতে হচ্ছে। কিন্তু এখানে যখন
টাকা পাচ্ছেন, যে টাকা দিয়ে শোধ করবেন 1 বছর পর, তার মানে 5200 × 12 × t-1, 1 বছর ওখানে বাড়ি তৈরি করতে লেগে যাচ্ছে, তাই t-1 হতো, 1 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি, ধরি টি বছর পর সুদসহ টাকা শোধ করতে পারবেন। ধরি টি বছর পর সুদসহ ব্যাংকের টাকা শোধ করতে পারবেন। অতএব 240,000 2,40,000 টাকার 12% সরল সুদের হারে টি বছরের সুদ। 2,40,000 টাকার 240,000 12% হারে টি বছরের সুদ কত হচ্ছে? 240,000 × 12 × t/100, এত টাকা হচ্ছে। 2 শূন্য 2 শূন্য কাটলো। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2400 × 12 × t, এত টাকা। এটা সুদ। অতএব সুদ আসল কত হচ্ছে, মানে যে টাকাটা শোধ দিতে হবে, সুদ আসল সমান 2400 × 12 × t প্লাস 240,000 এত টাকা, এটা শোধ করতে হবে সুদ আসলে। এবার যে টাকাটা যখন বাড়ি ভাড়া থেকে পাচ্ছেন টাকা, ঠিক আছে, আচ্ছা 1 মাসে বাড়ি ভাড়া পান, 1 মাসে বাড়ি ভাড়া পান 5,200 টাকা। অতএব 1 বছরে বাড়ি ভাড়া পান কত? 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে গুণ হবে, 5,200 × 12, এত টাকা। আচ্ছা, আর অতএব আমরা টি বছরে ধরে নিয়েছি, এবার 1 বছর পর থেকে বাড়ি ভাড়া খাটছে, তো আমরা t-1 বছরে বাড়ি ভাড়া পান = 5,200 × 12 × t-1, এত টাকা। তাহলে শর্তানুসারে এই দুটো ভ্যালু সমান হবে। শর্তানুসারে এই যে এইখানে আছে 2400 × 12 × t প্লাস 240,000 = 5200 × 12 × t-1, এইটা হচ্ছে। উভয় দিকে আমরা দেখো এখানে প্লাস আছে, এখানে একটা প্লাস সাইন আছে, খেয়াল করবে। উভয় দিক থেকে আমরা 100, এখানে 100 × 12 যদি কমন নিই, এখানে কি পড়ে থাকবে? এখানে 24 পড়ে থাকলে 100টা কমন নিয়েছি, 12টা কমন নিয়েছি, তাহলে 24t হয়ে যাচ্ছে। প্লাস এখান থেকে এইটা থেকেও কমন যাচ্ছে 100 × 12, 12 কমন নিলে 12 দুগুণে 24, 2, তাহলে 200 পড়ে থাকবে। এখানে 100 কমন নিয়েছি, তাহলে এইটা গুণ করো, স্যাটিসফাই করে যাবে। ঠিক আছে, এই যে 12 দুগুণে 24, 0 0 0 0, 4টে শূন্য ম্যাচ করে যাচ্ছে। তাহলে এখানে 100 × 12 যদি কমন নেই, তাহলে পড়ে থাকবে 52 × t-1, এই ভ্যালুটা পড়ে থাকবে। ঠিক আছে, এই 100 কেটে গেল, 12 কেটে গেল। ঠিক আছে, এখানে পড়ে থাকছে 24t প্লাস 200 সমান গুণ করলে 52t - 52। ঠিক আছে, বা এখানে 24t - 52t সমান -52, আর 200 দিকে গেলে -200 হয়ে যাচ্ছে, বা -24 দুগুণে 48, তাহলে 28, 28t = -252, মাইনাস কেটে গেল। এইটা আসছে দেখো এখনো পর্যন্ত। এবার আমরা সিম্পলিফাইটা ওপরে করছি। এখানটা দেখো, বা t হয়ে যাচ্ছে 252/28, এটা কেটে দিলে 9 হয়ে যাচ্ছে, বা t 9। অতএব 9 বছর পর সুদ আসলে বাড়ি ভাড়া শোধ দিতে পারবেন 9 বছর পর। দেখে নাও, 19 হয়ে গেল। এবার দেখো 20 অঙ্ক। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বিয়ের বয়স 18 বছর হবে,
তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন? এটাও একই রকম অঙ্ক হবে। আমরা ধরে নেব যে প্রথম মেয়ের জন্য রেখেছিলেন x টাকা এবং দ্বিতীয় মেয়ের জন্য তাহলে রেখেছিলেন 1,20,000 মাইনাস x টাকা। এবার না, 1,20,000 মাইনাস x হবে না, এটা এমনভাবে রেখেছিলেন, এটা 1,20,000 মাইনাস x টাকার তো এত টাকা পাবে বলেছে প্রত্যেকে। তাহলে আমরা প্রথম মেয়ের ক্ষেত্রে এটা দুটো সেপারেট সেপারেট অ্যান্সার হবে। ধরি প্রথম মেয়ের জন্য রেখেছিলেন x টাকা, দ্বিতীয় মেয়ের জন্য রেখেছিলেন y টাকা। দেখো তাহলে শুরু করছি। 19-এর অঙ্ক এসে গেল অ্যান্সার। যে কোনো অঙ্ক যেগুলো হচ্ছে কোনো প্রবলেম থাকলে আমাদের অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। খুব তাড়াতাড়ি আমরা ক্লাস 10-এর সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে ফেলব। আচ্ছা, এখানে 20 অঙ্ক, মানে বড় অঙ্ক যেগুলো আছে লাস্ট অঙ্ক এটা। আচ্ছা, প্রথম মেয়ের ক্ষেত্রে আমরা ধরি বড় মেয়ের জন্য রেখেছিলেন। বড় মেয়ের জন্য, বড় মেয়ে নিশ্চয়ই যার বয়স এখন 13 বছর, আর ছোটো মেয়ে বলবো যার বয়স এখন 8 বছর। ঠিক আছে, মেয়েদের বর্তমান বয়স 13 বছর 8 বছর বলেছে। প্রথম মেয়ের জন্য রেখেছিলেন, বড় মেয়ের জন্য রেখেছিলেন x টাকা এবং ছোট মেয়ের জন্য রেখেছিলেন y টাকা। ঠিক আছে, বড় মেয়ের জন্য রেখেছিলেন x টাকা, ছোট মেয়ের জন্য রেখেছিলেন y টাকা। এবার বড় মেয়ের ক্ষেত্রে আসল কত? আসল p = x টাকা। সুদের হার কত? সুদের হার r সুদের হার বলেছে ব্যাংকের সুদের হার 10%, এটা সুদের হার 10%। PRT, এটা সময় কত? সময় হচ্ছে বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর, যখন 18 বছর হবে তাহলে 18 বছর মাইনাস সময় হচ্ছে 18 বছর মাইনাস 13 বছর সমান 5 বছর সময় পাচ্ছে। অতএব সুদ কত হচ্ছে? সুদ I = PRT/100, তাহলে x × 10 × 5/100 এত টাকা। ঠিক আছে, এটা কাটলো, এটা 2 সমান x/2 টাকা। ঠিক আছে, এবার বলেছে এইটা সুদ পাচ্ছে। এবার যখন 18 বছর বয়স হবে 1,20,000 টাকা পাবে, মানে সেটা সুদ আসলে পাবে। তাহলে অতএব শর্ত অনুসারে x + x/2 120,000 1,20,000 টাকা পাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে বা এটা হয়ে যাবে কত? লসাগু করলে 2 হয়ে যাচ্ছে, 2x + x = 120,000 বা 3x/2 = 120,000 বা x = 120,000 × 2/3। 3 দিয়ে কেটে দিলে 3 × 4 = 12, 4টে 0। ঠিক আছে, 3 × 4 = 12 বলছে। এটা বলা আছে 40,000 হচ্ছে, বা তাহলে 2 দিয়ে গুণ করলে x = 40 × 80,000। তাহলে বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা। এইটা আসছে, দেখো, বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা। বড় মেয়ের জন্য 80,000 টাকা রাখলে তাহলে তার যখন 18 বছর বয়স হবে, মানে 5 বছর পর, এখন 13 বছর বয়স, 5 বছর পর সুদ আসলে 1,20,000 টাকা পাবে। অতএব বড় মেয়ের জন্য রেখেছিলেন এত টাকা, 80,000 টাকা। বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা। এবার ছোট মেয়ের ক্ষেত্রে, এটা দেখে নাও, একই রকম ক্যালকুলেশন হবে। আমরা y টাকা ধরে নিয়েছি, তারটা এটা হচ্ছে ছোট মেয়ের ক্ষেত্রে। এখানটা শুধু
এটা আসল হয়ে যাবে ওয়াই টাকা, সুদের হার 10% একই আছে, সময় হয়ে যাবে, ছোটো মেয়ের বয়স এখন 8 বছর, 18 বছর পরে পাবে, তাহলে সময় হয়ে যাচ্ছে 18 বছর মাইনাস 8 বছর সমান 10 বছর হয়ে যাচ্ছে। এটা টি ইজ ইকুয়াল টু, সুদ কত হয়ে যাবে পিআরটি বাই 100, ওয়াই ইন্টু 10 এত টাকা, 0 0 0 0 কেটে গেল, ওয়াই টাকা হয়ে যাচ্ছে। তাহলে সুদ ওয়াই টাকা, মানে ওয়াই টাকার 10% হারে 10 বছরের সুদ ওয়াই টাকাই হচ্ছে। তাহলে অতএব শর্তানুসারে ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 120000 1,20,000, বা 2y ইজ ইকুয়াল টু 120000 বা ওয়াই ইজ ইকুয়াল টু 120000 বাই 2, 2 দিয়ে কেটে দিলে 60,000 হয়ে যাচ্ছে। ঠিক আছে, অতএব ছোটো মেয়ের জন্য রেখেছিলেন 60,000 টাকা, এটাই অ্যান্সার হবে। অতএব ছোটো মেয়ের জন্য রেখেছিলেন 60,000 টাকা। অতএব ছোট মেয়ের জন্য রেখেছিলেন 60,000 টাকা, এটাই অ্যান্সার। দেখো এই লেখাটা আমরা এই ফার্স্ট কন্ডিশন এইটা লিখবে, এতটা হবে, তারপর বড় মেয়ের ক্যালকুলেশনটা আমরা লিখলাম, এখানে অ্যান্সারটা লিখে দিলাম, তারপরে কিন্তু এই পার্টটা আর লেখার দরকার নেই, এখান থেকে বাকিটা কিন্তু সেমটা ক্যালকুলেশন করতে হবে। বড় মেয়ের যে কত টাকা রেখেছিলেন মাটা নির্ণয় করেছি 80,000 টাকা, তারপরে এই দুটো লাইন আর লেখার দরকার নেই, তারপর থেকে মানে যে 80,000 অ্যান্সার পেয়েছিল তারপর থেকে কিন্তু এই যে এতটা লেখা, এই লেখাটা কিন্তু পুরোটা সেম লিখতে হবে। ঠিক আছে, এটা লেখাটা সেম হবে। তাহলে ছোটো মেয়ের জন্য রেখেছিলেন 60,000 টাকা, একজনের জন্য 80,000 টাকা এবং অন্যজনের জন্য 60,000 টাকা রেখেছিলেন। ঠিক আছে, দেখো যেইগুলো বড় অঙ্ক পড়ে সেই টাইপের সমস্ত অঙ্ক কমপ্লিট হলো। ঠিক আছে, যা অঙ্ক অসুবিধা থাকবে আমাদের অবশ্যই জানাবে, বা বইয়ের বাইরেও যদি কোনো অঙ্ক থাকে। আর বলে দিচ্ছি যে অঙ্কগুলো প্রয়োগে আছে বা বইয়ে উদাহরণে করে দেওয়া আছে, সেই অঙ্কগুলো একটু দেখে রাখবে, সেখান থেকেও অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই স্টপ করছি, পড়ে থাকলো শর্ট কোশ্চেনগুলো বাকি পড়ে থাকলো, পরবর্তী ক্লাসে সেই শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।